হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম এগেন টু মাই চ্যানেল কেমিস্ট্রি ওয়ালা এসপি। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ইতিমধ্যে আমি গ্যাসের আচরণ থেকে বয়েলের সূত্র সম্পর্কিত একটি ভিডিও দিয়েছি। সেখানে বয়েলের সূত্র সম্পর্কিত যত রকমের টপিক আছে সব টপিকের উপরে আমি আলোচনা করেছি এবং বয়েলের সূত্র থেকে গাণিতিক সমস্যাও কিছু তোমাদের আমি সমাধান করে দিয়েছি। যে সমস্ত বিষয়গুলো আলোচনা করেছি আমি বুঝিয়েছি, তোমরা বুঝতে পেরেছো। তো আজকে আমাদের টপিক গ্যাসের আচরণ থেকেই ভিডিও নাম্বার 2, টপিক চার্লসের সূত্র। আজকে আমি তোমাদের চার্লসের সূত্র থেকে যা যা টপিক আছে, চার্লসের সূত্রকে কেন্দ্র করে যা যা বিষয় আছে সবগুলোই তোমাদের আলোচনা করব এবং একদম শেষে গিয়ে চার্লসের সূত্র সম্পর্কিত গাণিতিক সমস্যার সমাধানও তোমাদের আমি করে দেব। তো চলো দেখো আজকের কোন কোন বিষয়গুলো আলোচনা হবে একটু দেখে নাও। আজকের আলোচ্য বিষয়সমূহ দেখো, আজকে চার্লসের সূত্রের বিবৃতি। প্রথমেই আসছে চার্লসের সূত্রের বিবৃতি, তারপরে আসছে চার্লসের সূত্রের ব্যাখ্যা, তারপরে চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার ধারণা কিভাবে আসছে সেটা দেখাবো তোমাদের আমি। তারপরে দেখো পরম শূন্য উষ্ণতা ও পরম স্কেলের ধারণা, এটা সম্পর্কে তোমাদের আমি বোঝাবো। তারপর কেলভিন স্কেল অনুসারে চার্লসের সূত্রের সমীকরণ প্রতিষ্ঠা করব। তারপর চার্লসের সূত্র থেকে গ্যাসের ঘনত্ব ও উষ্ণতার মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করব। একদম শেষে গিয়ে চার্লসের সূত্রের গাণিতিক সমস্যার সমাধান করব। অর্থাৎ আজকের ভিডিওতে চার্লসের সূত্র কেন্দ্রিক 7টা পয়েন্টের উপর আলোচনা হবে। ওকে, সূত্রের বিবৃতি, সূত্রের ব্যাখ্যা, তারপরে দেখো পরপর রয়েছে একটা একটা করে। চলো এবার আমরা ব্যাখ্যা করি। প্রথমেই দেখো চার্লসের সূত্র। বিজ্ঞানী চার্লস স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন উষ্ণতার সঙ্গে কিভাবে পরিবর্তিত হয় সে বিষয়ে গবেষণা করেন এবং 1787 খ্রিস্টাব্দে গবেষণালব্ধ ফল অনুসারে যে সূত্র দেন তাকে চার্লসের সূত্র বলে। তাহলে কি হলো? বয়েলের সূত্রে কি বলেছিলাম? বয়েলের সূত্রে উষ্ণতা স্থির ছিল এবং গ্যাসের ভর স্থির ছিল। সেখানে গ্যাসের আয়তনের সঙ্গে চাপের সম্পর্ক পরিবর্তিত হয়েছিল। আর চার্লসের সূত্রে দেখো চাপ স্থির, স্থির চাপে চাপ স্থির এবং গ্যাসের ভর তো সর্বদাই স্থির থাকে। এ প্রসঙ্গে বলে রাখি, যদি পরীক্ষায় প্রশ্ন আসে বয়েলের সূত্র এবং চার্লসের সূত্র দুটো সূত্রেরই সাধারণ ধ্রুবক রাশি কোনটি, তাহলে কিন্তু হবে নির্দিষ্ট ভর, অর্থাৎ ভর, গ্যাসের ভর। ঠিক আছে? আচ্ছা, বিজ্ঞানী চার্লস স্থির চাপে নির্দিষ্ট ভরে গ্যাসের আয়তন উষ্ণতার সঙ্গে কিভাবে পরিবর্তিত হয় সেটা সম্পর্কিত যে সূত্র দেন সেটাই আবিষ্কারক বিজ্ঞানী চার্লসের নাম অনুসারে চার্লসের সূত্র নামে পরিচিত। এবার সূত্রের বিবৃতিটা ভালো করে খেয়াল করো, এইটাই মুখস্থ রাখতে হবে, ভালো করে বুঝে নাও, আমি বুঝিয়ে দিচ্ছি। স্থির চাপে একটা কথাও কিন্তু বাদ দিলে চলবে না। এখান থেকে এখান পর্যন্ত যে কথাগুলো রয়েছে প্রত্যেকটা কথা, প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু ইম্পর্টেন্ট। স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য সংশ্লিষ্ট গ্যাসে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যে আয়তন হয় যথাক্রমে তার 1/273 অংশ হারে বৃদ্ধি বা হ্রাস হয়। ভালো করে বুঝে নাও, সুন্দর করে লেখা আছে। স্থির চাপে নির্দিষ্ট ভরের, তাহলে এই দুটো হচ্ছে ধ্রুবক রাশি, এই দুটো ধ্রুবক রাশি। কোনো গ্যাসের আয়তন 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে তার আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন যা ছিল তার থেকে 1/273 অংশ হারে বৃদ্ধি পায়। আবার 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হ্রাস করলে তার আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন যা ছিল তার আয়তন অপেক্ষা 1/273 অংশ হারে হ্রাস পায়। বুঝে গেল? তাহলে প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধিটা আগে লিখেছি, হ্রাসটা পরে লিখেছি। তাহলে এখানেও যথাক্রমে 1/273 অংশ হারে এখানে বৃদ্ধিটা আগে লিখতে হবে, হ্রাসটা পরে লিখতে হবে। অর্থাৎ এইটা ভালো করে খেয়াল রাখো, বৃদ্ধি হ্রাস, এটা যেন উল্টো পাল্টা না হয়, তাহলে কিন্তু সূত্রটা পুরো ভুল হয়ে যাবে, কেটে দেবে। স্থির চাপে নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করলে তার আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন যা ছিল তার 1/273 অংশ হারে বৃদ্ধি পায়। অথবা স্থির চাপে নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হ্রাস করলে তার আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন যা ছিল তার থেকে 1/273 অংশ হারে হ্রাস পায়। দুটো পাঠ করে আমি বুঝিয়ে দিলাম, ঠিক আছে? সূত্রের বিবৃতিটা আমি সুন্দর করে বুঝিয়ে দিলাম। চলো এবার আমি আচ্ছা, এই প্রসঙ্গে তোমাদের বলে রাখি, দুটো ধ্রুবক রাশি আমরা পেয়ে গেলাম, একটা হচ্ছে চাপ আর 2 নম্বর হচ্ছে গ্যাসের ভর। ওকে, এইগুলো কিন্তু মনে রেখো, এটা ইম্পর্টেন্ট ইনফরমেশন। আরো একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমাদের আমি দিয়ে রাখি, এই যে 1/273 যে পাচ্ছি ভগ্নাংশটা, এই একে বলে স্থির চাপে, মনে রেখে, এটা খুব ইম্পর্টেন্ট, একে বলে স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক।
মনে থাকবে স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক। এর একক কি? এর একক হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। এর একক ডিগ্রি সেলসিয়াস ইনভার্স বা ডিগ্রি ফারেনহাইট ইনভার্স অথবা কেলভিন ইনভার্স। মনে রেখো কেলভিনে ডিগ্রি হয় না। তাহলে দুটো ইনফরমেশন তথ্য আমি দিয়ে রাখলাম। 1/273 ভগ্নাংশটিকে স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে। এর একক ডিগ্রি সেলসিয়াস ইনভার্স বা ডিগ্রি ফারেনহাইট ইনভার্স বা কেলভিন ইনভার্স। মনে থাকবে। চলো নেক্সট দেখি। এবার দেখো চার্লসের সূত্রের ব্যাখ্যা আমি তোমাদের সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। চলো চার্লসের সূত্রের ব্যাখ্যা। ধরা যাক, ভালো করে বুঝে নাও, ধরা যাক স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের, কোন গ্যাসের 0 ডিগ্রি সেলসিয়াসে আয়তন সমান V0। ধরে নাও, ধীর স্থির ভাবে বোঝো, হইচই করো না। ধরা যাক স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসে 0 ডিগ্রি সেলসিয়াসে আয়তন V0। আচ্ছা, তাহলে এখন উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস কি করা হলো? 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করা হলো। যেই উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করা হলো, সুতরাং স্বাভাবিকভাবে আয়তন বৃদ্ধি পাবে। তোমাদের আমি শেখালাম উষ্ণতা বৃদ্ধি করলে আয়তন বৃদ্ধি পায়। তাহলে আয়তন বৃদ্ধি পাবে কতটা? তাহলে আয়তন বৃদ্ধি পাবে কতটা এখনই বললাম, সূত্রের বিবৃতিতে বললাম। 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করলে তার আয়তন 0 ডিগ্রি সেলসিয়াসে উষ্ণতায় আয়তন যা ছিল তার 1/273 অংশ, তার মানে হারে বৃদ্ধি পাবে। তাহলে আয়তন বৃদ্ধি পাবে। 0 ডিগ্রি সেলসিয়াসে আয়তন ছিল V0, তার 1/273 অংশ, তার মানে বৃদ্ধি পেল কতটা? বৃদ্ধি পেল V0/273। ঠিক আছে, বোঝা গেল? এটা সিসি দিতে পারো, একক সিসি দিতে পারো। তাহলে আয়তন বৃদ্ধি পেল কতটা? V0/273 সিসি। সুতরাং 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির ফলে নতুন আয়তন কত হলো? নতুন আয়তন আগে ছিল কত? V0, এখন বৃদ্ধি পেল কতটা? এতটা। তাহলে নতুন আয়তন হলো আগে যা ছিল প্লাস যেটা বৃদ্ধি পেল V0/273। এখান থেকে V0টা কমন নাও, তাহলে 1 + 1/273 সিসি। ওকে, একই রকম ভাবে যদি 2 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করা যায়, তাহলে নতুন আয়তন হবে, আমি পুরো ভেঙে চলে আর বোঝালাম না, সরাসরি লিখলাম। তাহলে তখন এখানে V2 লিখলাম। আয়তন V2 সমান হবে V0 × 1 প্লাস এই 1 এর জায়গায় হয়ে যাবে 2/273 সিসি। ওকে, এইভাবে উষ্ণতা বাড়াতে বাড়াতে যদি আমরা T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় চলে যাই, তাহলে T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধির ফলে নতুন আয়তন হবে VT সমান V0 × 1 প্লাস T/273 সিসি। ওকে, বোঝা গেল? এটা হচ্ছে উষ্ণতার কিসের ক্ষেত্রে? উষ্ণতা বৃদ্ধির ক্ষেত্রে বোঝালাম। এইবার যদি আমরা উষ্ণতা হ্রাসের ক্ষেত্রে বোঝাই, একই ঘটনা ঘটবে। দেখো, ধরা যাক স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসে 0 ডিগ্রি সেলসিয়াসে, এই কথাটা লিখলাম এখানে, 0 ডিগ্রি সেলসিয়াসে আয়তন কত? একই কথা লেখো, V0। সুতরাং আমরা যদি 1 ডিগ্রি সেলসিয়াস হ্রাস করে দিই, তখন 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হ্রাস করছি, তাহলে আয়তন তো আর বৃদ্ধি পাবে না, তখন আয়তন কি পাবে? আয়তন তখন হ্রাস পাবে। তাহলে আয়তন 1 ডিগ্রি সেলসিয়াস 1 ডিগ্রি সেলসিয়াসে আয়তন হ্রাস পাবে কত? যা ছিল তার 1/273। বিবৃতিতে দেখো, বিবৃতিতে কি বলা ছিল? প্রতি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করলে বা হ্রাস করলে তার আয়তন যথাক্রমে 1/273 অংশ হারে 0 ডিগ্রি সেলসিয়াসে যে আয়তন ছিল তার 1/273 অংশ হারে বৃদ্ধি পাবে বা হ্রাস পাবে। তাহলে -1 ডিগ্রি সেলসিয়াসে আয়তন হ্রাস পেয়ে হবে, এতটা হ্রাস পাবে। সুতরাং -1 ডিগ্রি সেলসিয়াসে নতুন আয়তন হবে কত? নতুন আয়তন হবে, আগে ছিল কত? V0, আর এখন কমে গেছে এতটা। এবার আর যোগ করব না, এবার যেহেতু এখানে বৃদ্ধি পেয়েছিল তাই আমি যোগ করেছিলাম, এখানে হ্রাস পাচ্ছে। তাহলে আগে ছিল V0, এখন কমে গেছে V0/273। তাহলে হয়ে গেল V0 কমন গেলে 1 - 1/273। এরকম 2 ডিগ্রি, 3 ডিগ্রি, 4 ডিগ্রি সেলসিয়াস কমিয়ে দিতে দিতে আমরা যদি T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা কমিয়ে দিই, তখন স্বাভাবিকভাবেই নতুন আয়তন হবে কত? হবে V0 × 1 - T/273
273। বোঝা গেল? এইটা চার্লসের সূত্রের ব্যাখ্যা দিলাম। বোঝা গেল? চার্লসের সূত্রের বিবৃতির ব্যাখ্যা। ক্লিয়ার? একদম একটা বৃদ্ধি দিয়ে বোঝালাম আর একটা হ্রাস দিয়ে বোঝালাম। ক্লিয়ার? বোঝা গেল নিশ্চয়ই? বোঝা গেল বিবৃতিতে কি বলেছিল, যে স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের প্রতি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস করলে তার আয়তন 0 ডিগ্রি সেলসিয়াসে যা আয়তন থাকবে তার 1/273 অংশ হারে বৃদ্ধি পাবে বা হ্রাস পাবে। বোঝা গেল? চলো নেক্সট টপিক দেখি কি আছে। নেক্সট টপিক দেখো, চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার ধারণা। সুন্দর করে বুঝে নাও, ভালো করে দেখো, ভালো করে দেখো। আমি কিছুক্ষণ আগে বোঝালাম, এই যে বোঝালাম না, এই যে দ্বিতীয় পার্ট, এই যে পার্টটা বোঝালাম, এই পার্ট থেকে আমরা দেখো পরম শূন্য উষ্ণতার ধারণায় পৌঁছাবো। এইটাই, চলো দেখি। আচ্ছা, ধরা যাক স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের 0 ডিগ্রি সেলসিয়াসে আয়তন কত? 0 ডিগ্রি সেলসিয়াসে আয়তন V0। বেশ, হয়ে গেল। তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হ্রাস করলে, 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হ্রাস করলে আয়তন হ্রাস পাবে কত? কথাটা আমি আবার লিখছি। 0 ডিগ্রি সেলসিয়াসের আয়তন যা ছিল তার 1/273 অংশ হারে কমে যাবে। তাহলে কতটা হ্রাস পেল? হ্রাস পেল V0/273। সুতরাং -1 ডিগ্রি সেলসিয়াসে নতুন আয়তন হবে V0 ছিল আর কমে গেল V0/273। তাহলে নতুন এখান থেকে V0 কমন নাও, 1 - 1/273। এইভাবে উষ্ণতা কমাতে কমাতে T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা কমালে, আমি কিছুক্ষণ আগেই তোমাদের দেখিয়েছি, নতুন আয়তন হবে V - T সমান V0 কমন 1 - T/273। বোঝা গেল ব্যাপারটা? এটাই তো কিছুক্ষণ আগে দেখালাম। এখন যদি মাইনাস অর্থাৎ 273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হ্রাস করা যায়, -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হ্রাস করা যায়, সুতরাং তখন কত ডিগ্রি কমানো হচ্ছে? -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়। সুতরাং -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন হবে কত? আয়তন হবে দেখে নাও, V সাফিক্সে -273 লেখো, সমান V0 × 1 - 273/273 সমান V0 × 1 - 1/1। তার মানে V0 × 1 - 1, that is V0 × 0, that is 0। তাহলে দেখা গেল -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের আয়তন কত হয়ে যাচ্ছে? 0। ক্লিয়ার? গ্যাসের আয়তন কত হয়ে গেল দেখালাম, এই যে 0 মাইনাস, তাহলে V0 × 1 - এই যে T এর জায়গায় 273 বসিয়ে দিলাম, তাহলে 273 কেটে গেল 1, তো 1 - 1 মানে 0, তাহলে V0 এর সঙ্গে 0 গুণ করলে 0, তাহলে -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা দেখা যাচ্ছে গ্যাসের আয়তন 0 হয়ে যাচ্ছে। অতএব এই যে মাইনাস, তাই -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাকে, যেহেতু গ্যাসের আয়তন 0 হয়ে যাচ্ছে, কি বলা হয়? পরম শূন্য উষ্ণতা, অ্যাবসলিউট জিরো টেম্পারেচার। ওকে, বোঝা গেল ব্যাপারটা? -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সকল গ্যাসের আয়তন 0 হয়ে যাচ্ছে, তাই এই -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাকে বলা হচ্ছে পরম শূন্য উষ্ণতা। ওকে, পরম শূন্য উষ্ণতা। ক্লিয়ার? বোঝা গেল পরিষ্কার? আমি উষ্ণতা এখান থেকে শুরু করে আরেকবার বুঝিয়ে দিই। ধরা যাক স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের 0 ডিগ্রি সেলসিয়াস আয়তন V0। তাহলে এখান থেকে আমি হঠাৎ করে -273 না গিয়ে একটু বুঝিয়ে নিলাম তোমাদের আগে। তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হ্রাস করলে আয়তন হ্রাস পাবে V0 × 1/273, অর্থাৎ V0/273। তাহলে 1 ডিগ্রি উষ্ণতা হ্রাস করলে নতুন আয়তন হবে কত? V0 ছিল আর এত কমেছে, তাহলে V0 - V0/273, তাহলে V0 কমন নিলাম 1 - 1/273। অতএব
টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হ্রাস করলে আয়তন হবে V0 × 1 - T / 273। এইভাবে এইভাবে যদি 273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হ্রাস করা যায় তাহলে সেই -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন কত হবে V0 × 1 - 273/273, 0 হয়ে গেল। তাহলে দেখা যাচ্ছে 273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সকল গ্যাসের আয়তন শূন্য হয়ে যাচ্ছে, তাই এই বিশেষ উষ্ণতাকে বলা হয় পরম শূন্য উষ্ণতা। তাহলে আমরা চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার ধারণা পেয়ে গেলাম। ক্লিয়ার? চলো নেক্সট টপিক দেখি। এইবার দেখো এখানে বলছে পরম শূন্য উষ্ণতা পরম স্কেলের ধারণা। পরম শূন্য উষ্ণতা তাহলে কি হলো? পরম শূন্য উষ্ণতা দেখলাম যে -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাস, স্থির চাপে ও নির্দিষ্ট ভরের গ্যাসের কি হলো -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যে কোনো গ্যাসের আয়তন, ভালো করে এই জায়গাটা শুনে নাও, আয়তন শূন্য হয়ে যায়। যে কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়। তাই ওই উষ্ণতাকে বলে কি বলে? ওই উষ্ণতাকে বলে পরম শূন্য উষ্ণতা। ওকে, ওই উষ্ণতাকে বলে পরম শূন্য উষ্ণতা। ক্লিয়ার? এইবার তাহলে -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা, এই যে উষ্ণতা, এটা মহাবিশ্বের সর্বনিম্ন উষ্ণতা। মহাবিশ্বের সর্বনিম্ন উষ্ণতা। এর থেকে কম উষ্ণতা সম্ভব নয়, তাই তো? এর থেকে কম উষ্ণতা সম্ভব নয়। কেন বলতো? কারণ -273 ডিগ্রি সেলসিয়াসের কম উষ্ণতা যদি হয় বা থাকে তাহলে গ্যাসের আয়তন কি হয়ে যাবে? গ্যাসের আয়তন তো -273 শূন্য হয়েছিল, পজিটিভ থেকে কমতে কমতে শূন্য হলো। এবার -273 যদি কম উষ্ণতা থাকে তখন গ্যাসের আয়তন হবে কি? নেগেটিভ। গ্যাসের আয়তন হয়ে যাবে ঋণাত্মক, নেগেটিভ হয়ে যাবে। এটা কখনো সম্ভব? একটা গ্যাসের আয়তন কখনো ঋণাত্মক হতে পারে? একটা গ্যাসের আয়তন কখনো ঋণাত্মক হতে পারে না। তাই -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাকে এই বিশ্বের সব থেকে কম উষ্ণতা ভাবা হতে পারে, ভাবা যেতেই পারে। ঠিক আছে, যদিও এই গোটা ব্যাপারটাই কিন্তু তাত্ত্বিক ব্যাপার, এই গোটা ব্যাপারটাই কিন্তু তাত্ত্বিক ব্যাপার, এটা বাস্তবে সম্ভব নয়, তাত্ত্বিক ব্যাপার। কেন? -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় পৌঁছানোর আগেই সমস্ত গ্যাস কি হয়ে যায়? শুনে রাখো, সব কিছু বলে দিচ্ছি তোমাদের আমি। সমস্ত গ্যাস তরল বা কঠিন হয়ে যায়। ঠিক আছে, তাহলে -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় পৌঁছানোর আগেই সমস্ত গ্যাস তরল বা কঠিন হয়ে যায়, তাহলে স্বাভাবিকভাবেই এই কনসেপ্টটা তো কার্যকরী হচ্ছে না, তাই না? তাহলে -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা সর্বনিম্ন উষ্ণতা হওয়ার জন্য এই পরম কথাটা ব্যবহার করা, অ্যাবসলিউট। ঠিক আছে, তাহলে পরম কথা, অনেক সময় প্রশ্ন আসে পরম শূন্য উষ্ণতায় পরম কথাটি ব্যবহার করা হয় কেন? পরম কথাটি ব্যবহার করা হয় এই কারণে যে পরম শূন্য উষ্ণতা এই ব্যাপারটা সম্পূর্ণ তাত্ত্বিক ব্যাপার, এর সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। কারণ -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় পৌঁছানোর আগেই সমস্ত গ্যাস তরল বা কঠিন হয়ে যায়, তাই পরম শূন্য উষ্ণতা। আরো একটা কথা হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার কম উষ্ণতা এই মহাবিশ্বে সম্ভব নয়, কারণ তাহলে গ্যাসের আয়তন নেগেটিভ হয়ে যাবে, যেটা বাস্তবে সম্ভব নয়। তাই এখানে পরম বা অ্যাবসলিউট কথাটা ব্যবহার করা হয়। ক্লিয়ার? এইবার লর্ড কেলভিন, এটা তো গেল পরম শূন্য উষ্ণতা। আরো একটা কথা তোমাদের এই প্রসঙ্গে বলে রাখি, পরম শূন্য উষ্ণতায় অনেক সময় প্রশ্ন আসে কোন উষ্ণতায় গ্যাসের অণুগুলো গতিহীন হয়। মনে রেখো, -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, এটা মনে রেখো, এগুলো পরীক্ষায় আসে। গ্যাসের গতিশক্তি কত? গ্যাসের গতিশক্তি 0, গ্যাসের গতিশক্তি 0। সুতরাং অণুগুলি কি? অণুগুলির গতি কত? সুতরাং অণুর গতি কত হবে? গতিশক্তি 0 মানে গতি 0, মনে রেখো। আচ্ছা, আরো একটা কথা বলে দিই, পরম স্কেল। বিজ্ঞানী লর্ড কেলভিন নামক একজন বিজ্ঞানী, তিনি একটি স্কেল আবিষ্কার করেন, যে স্কেলের নিম্ন স্থিরাঙ্ক ধরা হয় -273 ডিগ্রি সেলসিয়াস, এবং এই -273 ডিগ্রি সেলসিয়াসকে নিম্ন স্থিরাঙ্ক ধরেন, তার নাম অনুযায়ী এটাকে বলা হয় 0 কেলভিন। যেহেতু লর্ড কেলভিন তার নাম, এই স্কেলকে কেলভিন স্কেল বলা হয়। ঠিক আছে, তাহলে -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাকে 0 কেলভিন ধরা হলো। ঠিক আছে, ভালো করে বুঝে নাও।
সব থেকে নিম্ন উষ্ণতা কত? -273°C। এটাকে কেলভিন স্কেলে কত ধরা হলো? 0 কেলভিন। কেলভিনের কিন্তু কোনো ডিগ্রি হয় না, হ্যাঁ, 0 কেলভিন। এবার তারপর প্রতি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধিকে 1 ডিগ্রি সমান ধরা হলো। এবার 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেলে এটা 1 কেলভিন, এইভাবে আর কি, 2 কেলভিন, 3 কেলভিন, বোঝা গেল? এইবার এ প্রসঙ্গে তোমাদের আমি বলে দিই সেলসিয়াস স্কেল আর কেলভিন স্কেলের মধ্যে সম্পর্কটা বুঝে নাও। সেলসিয়াস স্কেল কেলভিন স্কেলের মধ্যে সম্পর্ক হচ্ছে যে সেলসিয়াস স্কেল যা থাকবে তার সঙ্গে 273 যোগ করলে কেলভিন স্কেল পাওয়া যাবে। অর্থাৎ আমরা যদি সেলসিয়াস স্কেলকে স্মল ডি দিয়ে প্রকাশ করি তাহলে তার সঙ্গে 273 যোগ করলে তবে পাবো ক্যাপিটাল টি। মনে রেখো ক্যাপিটাল টি কিন্তু কেলভিন স্কেলে তাপমাত্রা, মনে থাকবে কেলভিন স্কেলে তাপমাত্রাকে প্রকাশ করা হয় ক্যাপিটাল টি দ্বারা। আর যদি কখনো স্মল টি দেখো তাহলে বুঝবে সেটা সেলসিয়াস স্কেলে প্রকাশ করা হয়েছে, বোঝা যাবে? আর এর সঙ্গে আরো একটা জিনিস তোমাদের শিখিয়ে দিই। ধরো বললো 30 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এই 30 ডিগ্রি সেলসিয়াস কেলভিন স্কেলের মান কত? কিচ্ছু না, 30, এই এখানে দেখিয়ে দিলাম তোমাদের আমি, T + 273 সমান ক্যাপিটাল টি। তাহলে 30 ডিগ্রি সেলসিয়াসের সঙ্গে 273 অ্যাড করে দাও, তাহলে হলো কত? 303। এই 303টা হবে কেলভিন স্কেল। ওকে, বোঝা গেল? তাহলে পরম শূন্য উষ্ণতা কাকে বলে, পরম কথাটি কেন ব্যবহার করা হয়, পরম শূন্য উষ্ণতা কোন কোন উষ্ণতায় গ্যাসের অণুগুলো গতিহীন হয়ে পড়ে ইত্যাদি সমস্ত তথ্য আমি তোমাদের দিয়ে দিলাম। তারপরে পরম স্কেলের ধারণা কিভাবে তৈরি হলো, লর্ড কেলভিন কি করলেন সেটা বুঝিয়ে দিলাম তোমাদের আমি, যে -273 কে সর্বনিম্ন উষ্ণতা ধরে তিনি একটি স্কেল আবিষ্কার করেন যাকে তার নাম অনুসারে কেলভিন স্কেল বলা হয়, সেটাকে 0 কেলভিনের সমতুল্য ধরা হলো। তারপর প্রতি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি। তাহলে মনে রেখো সেলসিয়াস স্কেলের 1 ডিগ্রি বৃদ্ধি মানে কিন্তু কেলভিন স্কেলের 1 ডিগ্রি বৃদ্ধি, মনে থাকবে 1 ডিগ্রি না, 1 একক বৃদ্ধি আর কি। তাহলে আর এই প্রসঙ্গে তোমাদের আরো একটা কথা বলে নিলাম, সেলসিয়াস স্কেল আর কেলভিন স্কেলের মধ্যে সম্পর্ক তোমাদের আমি বুঝিয়ে দিলাম। ক্লিয়ার? বোঝা গেল? দেখো নেক্সট টপিকে তাহলে আমরা যাই, চলো। আচ্ছা, এখানে একটা কথা তোমাদের আমি দেখিয়ে দিই। দেখো দুটো জিনিস শিখিয়ে দিই। ধরো সেলসিয়াস কেলভিন আর ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক এটা একটু জেনে দেখো। C/5 = F - 32/9 = K - 273/5। এটা একটু মনে রেখো। যেখানে সেলসিয়াস স্কেলকে সি দিয়ে প্রকাশ করা হচ্ছে, ফারেনহাইট স্কেলকে এফ দিয়ে প্রকাশ করা হচ্ছে, কেলভিন স্কেলকে কে দিয়ে প্রকাশ করা হচ্ছে। এই সম্পর্কটা যদি মনে থাকে তাহলে তোমরা যে কোনো স্কেল থেকে যে কোনো স্কেলের মান বের করতে পারবে। ঠিক আছে, তোমাকে বলা হলো 30 ডিগ্রি সেলসিয়াস ফারেনহাইট স্কেলে এর মান কত, তোমাকে বলা হলো কেলভিন স্কেলে এর মান কত, তুমি বের করতে পারবে, কোনো প্রবলেম নেই। তোমাকে বলা হলো 100 ডিগ্রি ফারেনহাইট সেলসিয়াস স্কেলে কত আর কেলভিন স্কেলে কত, বের করতে পারবে। তোমাকে বলা হলো 325 কেলভিন ফারেনহাইট স্কেলে কত, সেলসিয়াস স্কেলে কত, হতেই পারে। এ প্রসঙ্গে তোমাদের বলে দিই পরীক্ষায় প্রশ্ন কিরকম আসে। মানুষের শরীরের স্বাভাবিক উষ্ণতা আমরা কত জানি? আমরা জানি 98.4 ডিগ্রি ফারেনহাইট, এটা আমরা জানি। এবার তোমাকে দেখা গেল দুটো প্রশ্ন আসতেই পারে যে মানুষের দেহের স্বাভাবিক উষ্ণতা সেলসিয়াস স্কেলে মান কত আর কেলভিন স্কেলে মান কত, আসতেই পারে। তখন তোমাকে এই সম্পর্কটাই বসিয়ে করতে হবে। ঠিক আছে, ফারেনহাইট স্কেলে তুমি জানলে এফ এর জায়গায় তুমি 98.4 বসিয়ে দিলে, তাহলে যখন C/5 সমান এইটা তুলনা করলে তখন সি পেয়ে গেলে, আবার এই সমীকরণের সঙ্গে এই সমীকরণ তুলনা করলে তখন কে পেয়ে গেলে। ঠিক আছে, আরো প্রশ্ন আসে। কিরকম প্রশ্ন? যে দেখো কি কি প্রশ্ন আসে আমি বলে দিই এখানে। বিশুদ্ধ জলের স্ফুটনাঙ্ক কেলভিন স্কেলের মান কত? আচ্ছা, বিশুদ্ধ জলের দেখে নাও, এটা বিশুদ্ধ জলের স্ফুটনাঙ্ক প্রমাণ চাপে কত? বিশুদ্ধ জলের স্ফুটনাঙ্ক প্রমাণ চাপে 100 ডিগ্রি সেলসিয়াস, আমরা জানি। ব্যাস, এবার এটাকে কেলভিন স্কেলে নিয়ে যেতে হবে। এক্ষুনি আমরা কি দেখলাম? আমরা এক্ষুনি দেখলাম ক্যাপিটাল টি সমান স্মল টি + 273, একটু আগেই দেখেছি, শিখেছি। তাহলে 100 ডিগ্রি সেলসিয়াস বিশুদ্ধ জলের স্ফুটনাঙ্ক, তাহলে এটা কেলভিন স্কেলে হবে কে হবে সমান কত হবে? এই 100 ডিগ্রি সেলসিয়াসের সঙ্গে কত যোগ করে দেবো? 273। ব্যাস, হয়ে গেল 373 কেলভিন, হয়ে গেল। আবার অনেক সময় প্রশ্ন আসে যে বরফের গলনের হিমাঙ্ক, এই বরফের গলনাঙ্ক কত? 0 ডিগ্রি সেলসিয়াস কেলভিন স্কেলে মান কত? প্রমাণ চাপে বরফের গলনাঙ্ক কেলভিন স্কেলে, তাহলে জাস্ট 0-র সঙ্গে 273 অ্যাড করে দাও, তাহলে হয়ে গেল কত? 273 কেলভিন। ওকে, বুঝে গেল? তাহলে বিশুদ্ধ জলের স্ফুটনাঙ্ক, বরফের গলনাঙ্ক ইত্যাদিগুলো আমি কেলভিন স্কেলে প্রকাশ করলাম। আবার প্রশ্ন আসে, আরো একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আসে, যে এরকম কম্পেয়ারও প্রশ্ন আসে যে 30 ডিগ্রি সেলসিয়াস এবং 300 কেলভিন এদের মধ্যে কোনটি অপেক্ষাকৃত বড় উষ্ণতা নির্দেশ করছে?
30 ডিগ্রি সেলসিয়াস 300 কেলভিন, তাহলে দুটো যে কোনো একটা এককে প্রকাশ করো। চলো 30 ডিগ্রি সেলসিয়াসটাকে আমি কেলভিনে প্রকাশ করি। 30 ডিগ্রি সেলসিয়াসকে কেলভিনে প্রকাশ করলে হচ্ছে 303 কেলভিন। ব্যাস, তাহলে কি দেখলে? তাহলে দেখতে পাচ্ছ 30 ডিগ্রি সেলসিয়াসটা 300 কেলভিনের থেকে অপেক্ষাকৃত বড়। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 30 ডিগ্রি সেলসিয়াস গ্রেটার দেন কত? 300 কেলভিন। তাহলে কোন উষ্ণতাটা বেশি, কোনটি বেশি উষ্ণতা নির্দেশ করছে? অবশ্যই 30 ডিগ্রি সেলসিয়াস। বোঝা গেল? যা যা পরীক্ষায় আসে সবই তোমাদের আমি বলে দিলাম। মানুষের শরীরের তাপমাত্রা সেলসিয়াসে কত, ফারেনহাইটসে কত, কেলভিনে কত আসতে পারে। আসতে পারে বিশুদ্ধ জলের স্ফুটনাঙ্ক, কেলভিন স্কেলে নির্ণয় করো। আসতে পারে বরফের গলনাঙ্ক, কেলভিন স্কেলে নির্ণয় করো। আসতেই পারে, ঠিক আছে। আবার তোমার এইরকম ভাবেও প্রশ্ন আসতে পারে 30 ডিগ্রি সেলসিয়াস 300 কেলভিনে কোন উষ্ণতাটা অপেক্ষাকৃত বেশি বড়, বা এরকম এই উষ্ণতাটাকে অমুক উষ্ণতাটাকে কেলভিন স্কেলে প্রকাশ করো, এরকম প্রশ্ন আসে। চলো নেক্সট টপিক। এবার আমি তোমাদের বোঝাবো কেলভিন স্কেল অনুসারে চার্লসের সূত্রের সমীকরণ প্রতিষ্ঠা। চলো কেলভিন স্কেল অনুসারে চার্লসের সূত্রের সমীকরণ প্রতিষ্ঠা আমরা করব। আচ্ছা দেখো, প্রথমে আমরা কি দেখেছিলাম মনে আছে নিশ্চয়ই? তোমাদের আমি বলেছিলাম যে একদম শুরুতে যখন বিবৃতি ব্যাখ্যা দিয়েছিলাম চার্লসের সূত্রে, ধরা যাক 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, আর একবার লিখছি, স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন সমান সমান কত? V0 বলেছিলাম। সুতরাং এখন যদি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করা যায়, 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করলে, আর বারবার বেশি লিখছি না, নতুন আয়তনে চলে গেলাম সরাসরি। নতুন আয়তন সমান সমান কত হবে? V0 ইন্টু 1 প্লাস 1/273। তোমাদের বুঝিয়েছি আমি। তাহলে T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করলে নতুন আয়তন হবে VT সমান সমান V0 ইন্টু 1 প্লাস T/273। এইটা হবে। এইবার ধরা যাক আমি দুটো ভিন্ন ভিন্ন পরিস্থিতি সৃষ্টি করব। এরকম দেখো, একটা হচ্ছে T1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করলে, তাহলে আয়তন কত হবে? VT1 সমান সমান V0 ইন্টু 1 প্লাস T1/273। আবার আমি যদি T2 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করি, তখন নতুন আয়তন কত হবে? তখন নতুন আয়তন হবে V0 ইন্টু 1 প্লাস T2/273। এইবার এই জায়গাটা সরল করে নাও, তাহলে এই জায়গাটা সরল করলে হবে 273 প্লাস T1/273, আর এখানে হবে V0 ইন্টু 273 প্লাস T2/273। ক্লিয়ার? তাহলে এটা কি হয়ে গেল? এটা আমি ধরলাম V1ই ধরলাম, VT1 না ধরে V1 ধরলাম, আর এটা VT2 না ধরে আমি V2 ধরলাম। এইবার ভালো করে দেখো, তাহলে V1 সমান সমান V0 ইন্টু এই 273 প্লাস T1টাকে আমি ক্যাপিটাল T1 লিখতে পারি কি? কিছুক্ষণ আগে তো তোমরা দেখলে। আবার V2 সমান সমান V0 ইন্টু 273 প্লাস T2টাকে আমি ক্যাপিটাল T2 লিখতে পারি। এবার বুঝিয়ে দিই কেন পারি, এই জায়গাটা একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো এক্ষুনি লিখলাম না আমরা যে ক্যাপিটাল টি কেলভিন স্কেলে তাপমাত্রা সমান সমান সেলসিয়াস স্কেলের তাপমাত্রার সঙ্গে 273 যোগ করলেই পাওয়া যায়। তাহলে এখানে 273 প্লাস T2 সেলসিয়াস স্কেলের তাপমাত্রার সঙ্গে 273 যোগ করা হয়েছে, এটা আমরা কেলভিন স্কেলে ক্যাপিটাল T2 লিখতেই পারি। আবার এখানে 273 প্লাস স্মল T1 কে ক্যাপিটাল T1 লিখতেই পারি। বোঝা গেল? তাহলে এইটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। এবার আমরা যদি 1/2 করে দিই, দেখো তো কি পাচ্ছি? V1/V2 সমান সমান V0 ইন্টু T1/273, আর এটা উল্টে যাবে 273/V0 ইন্টু T2। V0 কেটে গেল, 273 কেটে গেল। সুতরাং V1/V2 সমান সমান T1/T2। তাহলে V1/V2 সমান T1/T2। বোঝা গেল ব্যাপারটা? V1/V2 সমান T1/T2। এটা কিন্তু মনে রেখো চার্লসের সূত্রের, এ প্রসঙ্গে তোমাদের বলে দিই, এটা কিন্তু চার্লসের সূত্রের গাণিতিক রূপ, মনে রেখো। এই ফর্মুলাটা দিয়েই কিন্তু চার্লসের সূত্রের সব অঙ্ক হবে। ঠিক আছে, চার্লসের সূত্রের গাণিতিক রূপ। এবার চলো, এবার আমরা এটা চার্লসের সূত্রের সমীকরণ এখনো আসেনি। V1/V2 সমান T1, উপরে 1 নিচে 2, উপরে 1 নিচে 2, তাহলে সমানুপাতিক সম্পর্ক। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? V প্রপোর্শনাল T, তাই না? যদি এমন হতো V1/V2 সমান সমান
T2 বাই T1 যদি এমন হতো 1 2 2 1 উপরে 1 নিচে 2 উপরে 2 নিচে 1 উল্টো, তাহলে আমি তখন লিখতাম V প্রপোর্শনাল টু 1 বাই T, ব্যস্তানুপাতিক, তাই তো? কিন্তু এখানে যেহেতু 1 2 1 2, তার মানে V আর T পরস্পর সমানুপাতিক। এইটাই হচ্ছে চার্লসের সূত্রের সমীকরণ। বোঝা গেল? তাহলে এইটাই তো চার্লসের সূত্রের সমীকরণ। চার্লসের সূত্রে কি বলা হচ্ছে? চার্লসের সূত্রে বলা হচ্ছে উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসের আয়তন বৃদ্ধি পাবে, উষ্ণতা হ্রাস করলে গ্যাসের আয়তন হ্রাস পাবে। ব্যাস, তাহলে আমরা কেলভিন স্কেলের সাহায্য নিয়ে কোথায় নিলাম? এই যে এই জায়গাটায় কেলভিন স্কেলের সাহায্য নিয়ে চার্লসের সূত্রের সমীকরণ প্রতিষ্ঠা করলাম। এটা কিন্তু পরীক্ষায় আসে, বড় প্রশ্ন। তোমাদের গ্রুপ ডিতে 3 নম্বরের প্রশ্ন থাকে, সেখানে কিন্তু কেলভিন স্কেল অনুসারে কেলভিন স্কেলের দ্বারা চার্লসের সূত্রের সমীকরণ প্রতিষ্ঠা করো, সেটা কিন্তু আসে। তাহলে V প্রপোর্শনাল টু T কি? যখন স্থির চাপ এবং গ্যাসের ভর স্থির, তাই না? চাপ স্থির এবং গ্যাসের ভর স্থির, তখন V প্রপোর্শনাল T হচ্ছে, অর্থাৎ ক্যাপিটাল T কেলভিন স্কেল, গ্যাসের আয়তন পরম উষ্ণতার সমানুপাতিক। সুতরাং গ্যাসের আয়তন, এই কথাটা লিখে দাও, গ্যাসের আয়তন পরম উষ্ণতার কি হচ্ছে? সমানুপাতিক, তাই তো? বোঝা গেল নিশ্চয়ই? ক্লিয়ার? বোঝা গেল? চলো নেক্সট টপিক দেখি। চলো এবার আমি চার্লসের সূত্রের লেখচিত্র তোমাদের আমি আঁকবো, খুব ইম্পর্টেন্ট, মাধ্যমিক পরীক্ষায় প্রায়শই আসে। দুটো লেখচিত্র আমি তোমাদের এখানে দেখাবো, দুটো। একটা হচ্ছে নাম্বার 1 এখানে আঁকবো, নাম্বার 2 এখানে আঁকবো। দেখো, একটা হচ্ছে V বনাম স্মল t, আর একটা হচ্ছে V বনাম ক্যাপিটাল T। ভালো করে বুঝে নাও, দুটো লেখচিত্র আমি তোমাদের আঁকবো। V বনাম স্মল t অর্থাৎ গ্যাসের আয়তনের সঙ্গে সেলসিয়াস স্কেলের সম্পর্ক, আর একটা হচ্ছে গ্যাসের আয়তনের সঙ্গে কেলভিন স্কেলের সম্পর্ক। দুটো লেখচিত্র ভালো করে বুঝে নাও। চলো, এই এটা আমি y অক্ষকে V দিলাম আর x অক্ষকে T দিলাম। ভালো করে দেখো, y অক্ষে V বরাবর V গ্যাসের আয়তনকে দিলাম, আর x অক্ষ বরাবর সেলসিয়াস স্কেলের উষ্ণতা। আচ্ছা, তাহলে এটা 0 ডিগ্রি সেলসিয়াস যদি এটা হয়, তাহলে এই দিকে নেগেটিভ, তাই তো? তোমরা জানো, তোমরা তো লেখচিত্র জানো। তাহলে এখানে এই জায়গা পর্যন্ত পজিটিভ, তাহলে এইদিকে নেগেটিভ। আমি ধরলাম এইটা কমতে 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 এই জায়গাটা -273 ডিগ্রি সেলসিয়াস। এবার তোমরা কি জানো? এবার তোমরা জানো গ্যাসের আয়তন কোন উষ্ণতায়, সেলসিয়াস স্কেলের কোন উষ্ণতায় 0 হয়? আমরা জানি -273 ডিগ্রি সেলসিয়াসে গ্যাসের আয়তন কি হয়? গ্যাসের আয়তন সমান সমান 0 হয়, এটা আমরা জানি। তাহলে এবার 0 হয়, এই V অক্ষ 0 হওয়া মানে কোথায়? এই জায়গাটায় স্পর্শ করা, তার মানে ব্যাস এই জায়গাটা একটু ব্রেক দিও, হ্যাঁ, ব্রেক লাইন দিয়ে দেখিও, এই জায়গাটা ব্রেক লাইন দিয়ে দেখিও, ব্যাস হয়ে গেল, লেখচিত্র হয়ে গেল। এটা হচ্ছে V বনাম স্মল t। মনে রেখো, সেলসিয়াস স্কেল চার্লসের সূত্রের V বনাম স্মল t লেখচিত্র হবে এই রকম, ঠিক আছে? আর যদি V বনাম ক্যাপিটাল T দিই, তখন লেখচিত্রটা কেমন হবে দেখে নাও। এটা হচ্ছে V, এটা ক্যাপিটাল T। তোমরা জানো ক্যাপিটাল T 0 কেলভিন। এখানে তোমরা কি জানো? -273 ডিগ্রি সেলসিয়াস সমান সমান কি ধরা হয়? 0 কেলভিন। অর্থাৎ সেলসিয়াস স্কেলে যেটা -273 ডিগ্রি সেলসিয়াস, যখন কেলভিন স্কেলে হবে সেটা এই 0 থেকে শুরু হবে এখানে। তাহলে স্বাভাবিকভাবেই V বনাম T লেখচিত্র নিশ্চয়ই এদিকে আর নেগেটিভে যাবে না, এখান থেকে শুরু হবে, ব্যাস। তাহলে কি দাঁড়ালো? এইটা হচ্ছে V বনাম স্মল t লেখচিত্র, এটা V বনাম ক্যাপিটাল T লেখচিত্র। এটা কি হলো? এই লেখচিত্রটার প্রকৃতি কি হলো? এই লেখচিত্রটার প্রকৃতি হলো মূল বিন্দুগামী সরলরেখা। মনে রেখো, মূল বিন্দুগামী সরলরেখা। এই দুটো লেখচিত্রই কিন্তু বিভৎস ইম্পর্টেন্ট, দুটোই, ঠিক আছে? এবার চার্লসের সূত্রের লেখচিত্র আসলে তোমাকে V বনাম স্মল t বলছে না V বনাম ক্যাপিটাল T বলছে, সেটা কিন্তু একটু খেয়াল রেখো, ঠিক আছে? তুমি দেখা গেল V বনাম স্মল t বললো, এটা এঁকে দিয়ে চলে আসলে, তাহলে কিন্তু পুরো কেটে শূন্য বসিয়ে দেবে। আবার V বনাম ক্যাপিটাল T বললো, তুমি এটা এঁকে দিয়ে চলে আসলে, তাহলেও কিন্তু শূন্য হবে। V বনাম স্মল t বললে এই লেখচিত্রটা, V বনাম ক্যাপিটাল T বললে এই লেখচিত্রটা হবে। ক্লিয়ার? বোঝা গেল? চলো নেক্সট দেখি কি টপিক আছে। চলো একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। এবার আমরা চার্লসের সূত্রের গাণিতিক সমস্যার সমাধান করব। তিনটে সমস্যাকে আমি এখানে নিয়েছি। চলো আমি তোমাদের সমাধান করে দেখিয়ে দিচ্ছি কিভাবে সমাধান করতে হয়। তাহলে আমাদের বয়েলের সূত্র, চার্লসের সূত্র দুটোই কিন্তু রেডি হয়ে গেল। চলো খুব তাড়াতাড়ি আমি তোমাদের গ্যাসের এই দুটো পাঠ করলাম। নেক্সট গ্যাসের আচরণ থেকে যে ছোট ছোট টপিকগুলো রয়েছে সেগুলোকে নিয়ে আর একটা ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের দেবো। চলো
এক, এসটিপিতে 91 সেমি কিউব আয়তনের কোনো গ্যাসকে উত্তপ্ত করে উষ্ণতা 27 ডিগ্রি সেলসিয়াস করা হোক, গ্যাসের চাপ অপরিবর্তিত থাকলে ওই উষ্ণতায় গ্যাসটির আয়তন কত হবে? ঠিক আছে, দেখো প্রথমে বলছে, দেখো আচ্ছা আরো একটা কথা তোমাদের বলে দিই, গ্যাসের চাপ স্থির কি করে বুঝবে? চার্লসের সূত্র অ্যাপ্লিকেবল কোথায়, বয়েলের সূত্র অ্যাপ্লিকেবল কোথায়? যদি দেখো উষ্ণতা স্থির বলেছে তাহলে বয়েলের সূত্র, যদি দেখো চাপ স্থির বলেছে তাহলে চার্লসের সূত্র, তাহলে এই অঙ্কটা চার্লসের সূত্র অনুযায়ী হবে। আচ্ছা প্রথমে দেখো চার্লসের সূত্রের সমীকরণ কি, প্রথমে লিখে নাও, যেটা প্রথমে লিখতে হবে চার্লসের সূত্রের গাণিতিক রূপ, একদম উপরে আগে লিখতে হবে। চার্লসের সূত্রের গাণিতিক রূপ কি? v1/t1 = v2/t2, এটা। এবার এখানে v1 কত গো? v1 হচ্ছে 91 সেমি কিউব দিয়ে দিয়েছে তোমাকে। t1 কত? দেখো t1 ডিরেক্ট বলেনি, কিন্তু বলেছে এই যে এসটিপিতে বলেছে। এবার আমি তোমাদের আগের দিনও বুঝিয়েছিলাম এসটিপি সবসময় মনে রেখো, এসটিপিতে উষ্ণতা কত হয়? এসটিপিতে উষ্ণতা হয় কত হয়? 0 ডিগ্রি সেলসিয়াস, তার মানে 273 কেলভিন, মনে রেখো। কত হয়? 273। 0 ডিগ্রি সেলসিয়াস মানে তো 273 কেলভিন। আর একটা কথা মনে রেখো, বয়েলের সূত্র বলো, চার্লসের সূত্র বলো, আদর্শ গ্যাস সমীকরণ বলো, যেখানেই বলো, উষ্ণতা থাকলে কিন্তু সেটা ক্যাপিটাল টিতে কনসিডার করতে হবে। স্মল টিতে যদি মান দেওয়া থাকে, স্মল টির মানটা বসিয়ে দিও না, তাহলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে। 27 ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে, তুমি 27 বসিয়ে দিলে অঙ্ক মিলবেই না। তোমাকে 27 ডিগ্রি সেলসিয়াসটাকে, যেহেতু ক্যাপিটাল টি, দেখতেই পাচ্ছ এখানে স্মল টির কোনো জায়গা নেই, তাই কেলভিন স্কেলে উষ্ণতা বের করে নিয়ে তবে বসাতে হবে। আচ্ছা t1 তাহলে কত? t1 এসটিপিতে তাহলে 273, এখানে বসিয়ে দিলাম 273 কেলভিন। ক্লিয়ার? আচ্ছা v2 কত? গ্যাসটির আয়তন কত হবে ওটাই তো বের করতে হবে, জিজ্ঞাসা চিহ্ন দাও। আর টি2 কত? এই যে 27 ডিগ্রি সেলসিয়াস। আমি কি করছি একটু খেয়াল করো, 27 কিন্তু বসালাম না, 27-এর সঙ্গে 273 যোগ করলাম। কেন বলো তো? 27 ডিগ্রি সেলসিয়াস, এক্ষুনি তোমাদের আমি দেখালাম না, ক্যাপিটাল টি সমান স্মল টি প্লাস 273। যেহেতু সেলসিয়াস স্কেলে দেওয়া আছে, কেলভিন স্কেলে নিয়ে যেতে গেলে এর সঙ্গে 273 যোগ করতে হবে। কত হলো? 300 কেলভিন, তাই তো? 300 কেলভিন হলো। এবার বসিয়ে দাও, v1 91, t1 273, v2 জায়গায় v2 লেখো, আর এখানে লেখো 300, বেশ হয়ে গেল। সুতরাং v2 সমান কত হবে? v2 সমান হবে 91 × 300 / 273। 3 দিয়ে কাটো, 100, 3 9 27, 91, 3 অক্ষে 3 9 27, 3 অক্ষে 3, 91 কেটে গেল। সুতরাং কত হলো? 100। সুতরাং v2 সমান 100। অতএব লাস্টে একটু উত্তরটা লিখে দিও, নির্ণেয় আয়তন সমান 100। এবার আয়তনের একক কি বসাবো? প্রথমে একক কি ছিল? সেমি কিউব, সেটাই বসাবো। বেশ হয়ে গেল, বোঝা গেল? সহজ অঙ্ক, কিচ্ছু নেই। প্রথমে চার্লসের সূত্রের সমীকরণটা লিখে নিলে, এইবার দেখবে এখানে মোট রাশি কটা? 1 2 3 4 4টে। দেখবে সবসময় তোমাকে 4টে থাকলে 3টের মান দিয়ে দেবে, একটা বের করতে হবে। ক্লিয়ার? এখানে দেখো 1 2 3, 3টে তো দেওয়াই আছে, একটা বের করতে হবে। একদম খুবই সহজ অঙ্ক। তাহলে এখানে এসটিপি বলা আছে, সেটা বসিয়ে দিলাম। এইগুলো তোমাকে একটু জানতে হবে। আর সেলসিয়াস ছিল, সেটাকে কেলভিন স্কেলে কনভার্ট করে নিলাম। প্র্যাকটিস করতে করতে তোমাদের হয়ে যাবে। চলো নেক্সট অঙ্ক দেখি। দেখো 2 নম্বর অঙ্ক, -3 ডিগ্রি সেলসিয়াস। তবে একটা কথা মনে রেখো, উষ্ণতা কিন্তু সবসময় সেলসিয়াসেই দেওয়া থাকে, আমাদের এক স্টেপ করে নিতে হয়, অর্থাৎ সেলসিয়াসটাকে কেলভিন স্কেলে কনভার্ট করে নিতে হয়। -3 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কিছু পরিমাণ গ্যাসের আয়তন 750 সেমি কিউব, চাপ স্থির রেখে। ব্যাস, যেই কথাটা বললো চাপ স্থির রেখে, সঙ্গে সঙ্গে বুঝে গেলাম এটা চার্লসের সূত্র অনুযায়ী হবে। চাপ স্থির রেখে কোন উষ্ণতায় উত্তপ্ত করলে গ্যাসটির আয়তন 1 লিটার হবে? এবার দেখো, তাহলে প্রথমে সমীকরণ কি আছে? v1/t1 = v2/t2। এবার v1 কি দেওয়া আছে? হ্যাঁ দেওয়া আছে, এই যে 750 সেমি কিউব দেওয়া আছে। t1 কি দেওয়া আছে? t1 হ্যাঁ দেওয়া আছে -3 ডিগ্রি সেলসিয়াস। খেয়াল করো সেলসিয়াসে, তাহলে আমি কি বললাম? যাই দেয়া থাক না কেন সেলসিয়াসে, কেলভিনে কনভার্ট করতে গেলে তার সঙ্গে কত যোগ করব? 273 যোগ করব। তাহলে 273 - 3 কত হলো? 270 কেলভিন। বেশ, এবার v2 কি দেওয়া আছে? হ্যাঁ দেওয়া আছে 1 লিটার। এবার খেয়াল করো, আচ্ছা t2টাই বের করতে হবে। এইবার খেয়াল করো একটা জিনিস, এটা কিন্তু চোখ খুলে রাখতে হবে। কিরকম? দেখো আয়তন এক জায়গায় রয়েছে সেমি কিউবে, এক জায়গায় রয়েছে লিটারে। তাহলে এক জায়গায় তেল আর জল হয়ে গেল। তেল আর জলে কিন্তু অঙ্ক হয় না,
হয় পুরোটাকে তেলে কনভার্ট করতে হবে, নয় পুরোটাকে জলে কনভার্ট করতে হবে। তাহলে এক জায়গায় সেমি কিউব আর এক জায়গায় লিটার, তাহলে লিটারটাকে সেমি কিউবে করে নাও। 1 লিটার মানে আমরা জানি কত, 1000 সেমি কিউব, তাই তো? 1 লিটার মানে 1000 সেমি কিউব। ব্যাস, এবার কেলভিন হলো, দুটো সেমি কিউব হয়ে গেল, বসিয়ে দাও। তাহলে 750 ডিভাইডেড বাই 270, এবার বসিয়ে দেওয়া, খুব সহজ কাজ। এখানে 1000 আর এখানে T2টাকে বের করব। বেশ, তাহলে T2 সমান সমান তাহলে কত হচ্ছে, এদিকে নিয়ে চলে গেলাম, উপরে চলে গেল, তাহলে 1000 ইন্টু 270 বাই 750, এটা কেটে দিলাম। 5 দিয়ে কাটো, 5 অক্ষে 5, 5 5 25, 5 15 75, 5 2 10, 200, আবার 5 দিয়ে কাটো, 3 5 15, ঠিক আছে? এটা 40, তাহলে কত হচ্ছে আমি একটু ক্যালকুলেট করে নিয়ে তোমাদের জানাই। এটা 40 ইন্টু 27, 40 ইন্টু 27 1080 ডিভাইডেড বাই 3, তাহলে কত হচ্ছে? ও কাটাকুটি হয়ে যাচ্ছে তো, এই দেখো কাটাকুটি হয়ে যেত। 3 9 27, আহা কোনো দরকারই ছিল না। 3 9 27, 9 4 9 36, তাহলে 360 কি গো কেলভিন। এইবার একটা জিনিস দেখো, T2 সমান সমান কত বেরোলো, 360 কেলভিন। এবার যেহেতু উষ্ণতাটাকে শুরুতে সেলসিয়াস দিয়ে শুরু করেছিল, তাহলে উত্তরটাও কিন্তু সেলসিয়াস দিয়ে শেষ করাটাই উচিত। সুতরাং নির্ণেয় উষ্ণতা সমান, এবার উল্টোটা করো, সেলসিয়াস থেকে কেলভিনে যেতে গেলে 273 যোগ করতে হয়েছে, তাহলে কেলভিন থেকে সেলসিয়াসে আসতে গেলে কি করব, 273 বিয়োগ করব, তাই না? একই ব্যাপার। তাহলে 3 কয় 10, 7, 8 কয় 16, 8, ঠিক আছে? তাহলে উত্তর হলো কত, 87 ডিগ্রি সেলসিয়াস। কত হলো? অঙ্কটা বুঝতে পারলে কিনা বলো? আচ্ছা চলো অঙ্কটা আরেকবার বুঝিয়ে দিই। প্রথমে চার্লসের সূত্রের সমীকরণটা আমি লিখে নিয়েছি। এবার 4টের মধ্যে 3টে তোমাকে দেয়া থাকবে। এবার দেওয়া যেগুলো থাকবে সেগুলো একটু এলোমেলো করে দেওয়া থাকতে পারে, সেগুলোকে তোমাকে ঠিকঠাক করে নিতে হবে। V1 750 সেমি কিউব দেয়াই ছিল, আমি বসিয়ে দিলাম। T1 সেলসিয়াসে দেয়া ছিল, কেলভিনে নিয়ে গেলাম। V2টা লিটারে দেয়া ছিল, আমি সেমি কিউবে নিয়ে গেলাম। 1 লিটার 1000 সেমি কিউব, আর T2টা বের করতে হবে। ব্যাস, ক্যালকুলেশন করলাম, 360 কেলভিন বেরোলো। 360 কেলভিনটাকে 273 বিয়োগ করে দিয়ে আমি সেলসিয়াসে নিয়ে আসলাম। ক্লিয়ার? বোঝা গেল? চলো নেক্সট অঙ্ক। 3টে অঙ্ক আমি তোমাদের শেখাবো বলেছিলাম, এটা তৃতীয় অঙ্ক তথা শেষ অঙ্ক। স্থির চাপে, ব্যাস প্রথমেই বুঝে গেলাম চার্লসের সূত্র। প্রথমে দেখো স্থির চাপে বলেছে, স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসকে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 546 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত করা হলো। গ্যাসটির অন্তিম আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের অনুপাত কত? বেশ, খুব সুন্দর। তাহলে প্রথমে চার্লসের সূত্রের সমীকরণটা বসিয়ে দিই। চার্লসের সূত্রের সমীকরণ V1 বাই T1 সমান সমান V2 বাই T2। বেশ, এবার V1, এবার দেখো উষ্ণতাগুলোকে প্রকাশ করো। T1 সমান সমান প্রাথমিক উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াস, কেলভিনে নিয়ে চলো, তাহলে 0-র সঙ্গে কত যোগ হবে, 273, তাহলে কত হলো, 273 কেলভিন। T2 করো, T2 546 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 546-এর সঙ্গে কত যোগ হবে, 273, তাহলে 6 আর 3 9, 6 তে 7 আর 4 11, 5 6 7 819 কেলভিন। বেশ, এইবার বসিয়ে দাও। সুতরাং V1 বাই T1 সমান V2 বাই T2, তাহলে বলছে অন্তিম আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের অনুপাত। বেশ, তাহলে V1 বাই V2 সমান সমান কত, T1 বাই T2। এবার অন্তিম আয়তন আগে বলেছে, প্রাথমিক আয়তন পরে বলেছে, উল্টে দাও। তাহলে V2 বাই V1 সমান সমান কত হচ্ছে, T2 বাই T1 সমান সমান T2 কত, 819 বসিয়ে দাও, আর T1 কত, 273 বসিয়ে দাও। দেখো 3 দিয়ে কাটছে বোধহয়, 3 3 9, 3 7 21, হ্যাঁ 3 দিয়ে কাটছে, উপরে 3 নিচে 1। সুতরাং V2 বাই V1 সমান 3 বাই 1। তাহলে বলছে অন্তিম আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের অনুপাত কত। ব্যাস, হয়ে গেছে। তাহলে V2 is to V1 সমান 3:1। ব্যাস, উত্তর পেয়ে গেছি। সুতরাং নির্ণেয় অনুপাত কত, নির্ণেয় অনুপাত 3:1। তোমাকে যদি প্রশ্নে বলতো প্রাথমিক আয়তনের সঙ্গে অন্তিম আয়তনের অনুপাত কত, তাহলে V1 বাই V2 করতাম। ঠিক আছে, যেহেতু বলেছে অন্তিম আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের অনুপাত, আগে অন্তিম আয়তন বলেছে, তাই আমি V2টাকে আগে নিয়েছি।
ক্লিয়ার? তাহলে আজকে তোমাদের আমি চার্লসের সূত্রের যত রকমের টপিক আছে, চার্লসের সূত্রে যা যা প্রশ্ন মাধ্যমিক পরীক্ষায় আসে সবকিছুই তোমাদের আমি বুঝিয়ে দিলাম, সাথে তোমাদের চার্লসের সূত্রের কিছু গাণিতিক সমস্যার সমাধানও করে দিলাম। তোমাদের অলরেডি দুটো টপিকের উপর আলোচনা হয়ে গেল গ্যাসের আচরণের। খুব তাড়াতাড়ি আমি তোমাদের গ্যাসের আচরণ থেকে বাকি যে তথ্যগুলো রয়েছে সেগুলো নিয়ে ভিডিও আপলোড করব। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, এবং আমার প্রিয় ছাত্র এবং ছাত্রী তোমরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি এক্ষুনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের আমি কথা দিয়েছি তোমাদের সঙ্গে প্রতি মুহূর্তে তো আমি থাকবো, তো আমি তোমাদের সঙ্গে প্রতি মুহূর্তে আছি। কোনো রকম কোনো সমস্যা হলে, বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট করো, আমি তোমাদের পুরো পরিষ্কার করে বুঝিয়ে দেবো। আবার যদি সমস্যা হয় আবার বুঝিয়ে দেবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, প্রত্যেকে সুস্থ থেকো, ভালো থেকো। এখন এই পর্যন্তই, আবার খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।